যে আসলে আমি ওর সাথে খারাপ কিছু করে ফেলছি। উনি আমাকে ওই দিন রাত্রে মানে এমনভাবে মারতে গেছে যে হাতের মধ্যে একটা রশি নিয়ে আমার গলায় ঢুকাই দিছে, সেটা ফাঁসি বলে আর কি। ঢুকাই দিয়া ওই ফার্স্ট এভাবে টান দিছে, টান দেওয়ার সাথে আমার হাতটা কিন্তু আমি এই ফাঁসির ভিতরে ঢুকাই দিছি, হাতে বাজি গেছে। বাজি যাওয়ার পর কোনো রকম রশিটা ফাঁক করে মাথা থেকে বের করে দিয়ে আমি একদিকে দৌড় মারছি যখন, তখন আমি ভয়ে দূরে আমার বান্ধবীর বাড়িতে গেছি। কারণ আমার বান্ধবীর বাড়ি আর আমার যার সাথে রিলেশন চলে তার বাড়ি কিন্তু পাশাপাশি। এখন ওই রাত্রের মধ্যে প্রসার হয়ে গেল যে আমি ওর সাথে রাত্রে পালাই গেছি। ও ওকে। তখন আমি ওদের বাড়িতে গেলাম, যখন ওদের বাড়িতে 3 দিন ছিলাম, তখন আমার বান্ধবীর আব্বা যেহেতু আমার আব্বার সাথে মানে কন্ট্যাক্ট করার পর বলছে যে আসলে ও ভয়ে আমাদের বাড়িতে চলে আসছে, আপনি এরকম কেন করছেন? মানুষ কি মেয়েদেরকে এভাবে মারে? এটা করতেন না আপনি। তো মানুষের তো কিছু থাকতেই পারে, তাই বলে যে খারাপ কিছু এটা না, অতি করা শাসন ভালো না। এই সব কিছু বুঝাই সুঝাই আমাকে বাড়িতে দিছে। দেওয়ার পর আমি এখন একটা মানে সংকোচ ভাবে চলি, মন খুলে চলতে পারি না। তো এদিক সেদিক চললে মানুষে বলে ওই যে রাত্রে পালাই গেছে, অমুকের সাথে পালাই গেছে, অমুকের সাথে পালাই গেছে। কিন্তু আসলে বিষয়টা যে কি এটা শুধু আমি জানি, আর আমার ওই আমার বান্ধবীর বাবা জানে, আর কেউ জানে না। তো এখন হাজারো সত্যি যদি আমি সামনে আনতে চেষ্টা করি, এটা কেউ বিশ্বাস করে না। যখন তখন আমি সবকিছু মনের প্রতি চেপে রেখে আমি আমার নানা বাড়িতে গিয়ে আবার ইন্টারমিডিয়েট জীবনটা শুরু করি। মানে ইন্টারমিডিয়েট ভর্তি হই। এটা একটা বড় সমস্যা আমাদের সমাজে, মানে মেয়েরা এই জায়গাটায় যদি আসলে ফ্যামিলি সাপোর্টটা না পায়, এটা খুব দুঃখজনক আসলে। যাই হোক, হ্যাঁ বলেন। তারপর তখন আমি আমার নানা বাড়িতে চলে যাই। আমার মামারা ওখান থেকে ভর্তি করানোর পরে আমি পাশাপাশি কি করলাম, পরিবারটাকে বাঁচানোর জন্য মানবাধিকার সংস্থা নামে একটা সংস্থার মধ্যে আমি একটা জব নিলাম। কোন পরিবারকে বাঁচানোর জন্য? আমার বাবার পরিবার। কেন? মানে বাবা যেহেতু বাবা অসুস্থ। হ্যাঁ। ও। তো জব নেওয়ার পর আমি এখানে এদিকে ছোট ছোট ভাই বোন 2টা আছে, এরা কেউ 6-এ পড়ে, কেউ 5-এ পড়ে, এরকম অবস্থা। আমি এসএসসির পর জবটা নেওয়ার পর পাশাপাশি জবটা করতেছি, চাকরি পড়ালেখা করতেছি। আবার এদিক দিকে ক্ষেত খামারের যে কাজগুলো আছে, ধান চাষ থেকে শুরু করে সবকিছু এগুলো আমি দেখাশোনা করতেছি। নানির বাড়িতে থেকে কিভাবে দেখাশোনা করতেন? আমার নানা বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। ও আচ্ছা, ওকে। বেশি দূরে না, মানে সকালবেলা যদি আসি, সারাদিন কাজ করে চলে গেলে বিকালে আবার ওদিকে চলে যাই। আচ্ছা আচ্ছা। চলে গিয়ে আবার রাত্রে ওখানে থাকলে আবার পরদিন সকালবেলা এদিকে গোছাই দিয়ে আমি কলেজে চলে যেতাম। কলেজ 3 দিন, সপ্তাহে 3 দিন করতাম, আর 3 দিন করতাম না। আচ্ছা। তো এই ফাঁকে চলার পর এর ফাঁকে দিয়ে আবার ওই কাজটা করতাম। কাজটা আমার মানে একাধারে নিজের জমি জমা দেখা, হ্যাঁ, চাকরি করা প্লাস হচ্ছে কলেজে পড়াশোনা করা। আচ্ছা। এবং মানুষের দুর্নাম তো আছে। হ্যাঁ, দুর্নাম তো আছেই। কিন্তু আমার ভিতরে একটা সাহস ছিল যে আমি মানুষের কোনো কথায় মানে কেয়ার করি না। যে যাই বলুক, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জানি, আমার আল্লাহ তো জানে যে আমি কি জিনিস। যদি আমার ভাগ্যে থাকে ভালো বিয়ে হাসাদি হবে, না থাকলে আমি এভাবেই সংসার চালাবো। বাহ। এভাবেই চিন্তা ভাবনা করছি। করার পর আমি পড়ালেখাটা চালার পর ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পর আমি দেখতেছি একটা অ্যাপ্লিকেশন হয়েছে। তা আমার আব্বারে জানাইলাম। জানার পর আমার আব্বা, আমার চাচা, ছোট চাচা, আমি মিলে 3 জনে টার্গের মধ্যে চলে আসছি। এখন সকাল 10টায় পরীক্ষা, রাত্রে থাকতে হবে। রাত্রে একটা হোটেলে 3 জনে উঠলাম, উঠে ওখানে থাকলাম। পরদিন সকালে পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পর আমি পরীক্ষাতে টিকে গেছি। আচ্ছা। টিকে যাওয়ার পর পরের দিন আমার ভাইবা পরীক্ষার আবার ডেট দিছে। তখন কি আপনি ইন্টার কমপ্লিট করে ফেলেছেন? কমপ্লিট করছি। আচ্ছা। ডেট দিছে। ডেট দেওয়ার পরে হলো, পরের দিনও থাকতে হইলো। পরের দিন ভাইবা হইলো। ভাইবার পরে আবার আমি ভাইবা তো টিকছি, পরে প্রি সার্ভিসের জন্য রেখে দিছে। আচ্ছা। প্রি সার্ভিসের জন্য রেখে দিছে যখন, তখন আমাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে কে কোথায় কোন এলাকায় চাকরি করবে, কার কোথায় পোস্টিং, এটা নিয়ে কথা বলতেছে। কথা বলার পর আমার পোস্টিংটা দিল। পড়ছে যখন, তারপর আমার বাড়ি থেকে দূরে হবে আর কি। তো পড়ছে যখন, তখন আমি এখান থেকে আসলাম। আসার পর এখন আমার সাইকেল চালায় চাকরি করতে হবে, কারণ আমি তো সাইকেল চালাতে পারি না। তখন ডিসিশন নিলাম সাইকেল চালা আমি শিখব। কত সালের গল্প এটা? এটা 2001 সালের কথা। 2001 সালে, আজ থেকে প্রায় 18 বছর। ইন্টারমিডিয়েটের পরেই। জি। তখন আমার আব্বার আমি মিলে সাইকেলটা যে কিনবো, এরকম টাকা পয়সা নাই যখন, তখন ওই আমাদের খাবারের যে ধানটা ছিল, আমরা যেটা ভাত খাবো সিদ্ধ করার মতো, তো আমি বলছি যে ভাতটা আমরা খাবো ওই ধানটা বিক্রি করে আমার সাইকেলটা কিনে দাও, আমি বেতন পাইলে তো আমরা আবার করতে পারবো। তখন চাল কেনা যাবে। হ্যাঁ, চাল কেনা যাবে। তো আমার আব্বা ধানটা বিক্রি করলো। ধানটা বিক্রি করার পর 2500 টাকা ধানটা বিক্রি করছে। ওটা আমার আব্বা আমাকে কিনে দিল। কিনে দেওয়ার পর ওটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তখন আমি ওই 4 দিনের মধ্যে সাইকেলটা চালানো শিখে ফেলি।
আচ্ছা। শিখে ফেলার পর আমি যেদিন জয়েন করব ওই দিন আমি সাইকেল টাইকেল সব কিছু নিয়ে আমাকে আমার আব্বা ওখানে রেখে আসছে। রেখে আসার পর আমি ওখান থেকে সাইকেল যাত্রা শুরু করলাম চাকরিতে, মানে কোথায় কোথায় যেতে হবে, ফিল্ডে কি আসে বিষয় সব কিছু ওখান থেকে জেনে নিলাম, ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়ার পর ওখানে আমরা একটা টিমের মধ্যে চাকরি করতাম, মানে এক একজন এক এক প্রোগ্রামে। আমি ছিলাম হয়েছে এনএপি প্রোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম। আচ্ছা। তো ওই প্রোগ্রামে শুধু আমি একা। এখন একা আমি 3 মাস কাজ করার পর আমাকে ওখান থেকে প্রোগ্রামটা চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করে দিল আমাকে এডিপি প্রোগ্রামে। যেমন ওই এলাকার মধ্যে হত দরিদ্র গরিব দুঃখী যে লোকের মেয়েগুলো আছে আমার মতো বয়স বা 18 বছর 17 বছর পড়ালেখা করে না, এদেরকে গ্রাম থেকে বুঝাই শুনে ধরে এনে ওদের ভিতরে একটা পাঠাগার সিস্টেম ছিল। বিকালবেলা সকালবেলা যদি আমি ছোট বাচ্চাদের দেখতাম, বিকালবেলা আমার বড় বাচ্চাদের দেখতে হইতো। এটাকে নিয়ে আমি আবার ওই ইয়াতে গেলাম, পাঠাগার ভিজিট করতে যাইতাম। তো ওই রকম মেয়েদেরকে আনে বুঝাই শোনায়, বড় বড় মেয়েদের, অশিক্ষিত মেয়েদেরকে দিতাম, মোটিভেশন করতাম, পড়ালেখার জন্য আগ্রহ করতাম। ওইগুলো করার জন্য আমার লাগতো আপনার হচ্ছে সিডি, টিভি, মানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার এগুলো দিয়ে এটার জন্য আমাকে প্রতি মাসে ট্রেনিং করতে হইতো। চাকরি করতে করতে আমার বছর খানেক হয়ে গেল, চাকরির বয়স বছর খানেক হয়ে যাওয়ার পর এর মাঝখান দিয়ে আমি এই ছুটিতে বাড়িতে আসছি। আর এই যে আমার বাড়িতে থাকাকালীন যার সাথে রিলেশন ছিল, একটা বদনাম হয়ে গেল, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো ফুট করে একদিন বাড়িতে, ও বাড়ি যাচ্ছে আমিও আসতেছি, তো এলাকার ভিতরে দেখা হয়ে গেছে যখন, তখন ওর সাথে আমার কথাবার্তা হইলো। হওয়ার পর ও কি করছে, আমার ফোন নাম্বার নিছে, সিডিসেল নাম্বার একটা ব্যবহার করতাম, তখন আমার সাথেও মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা হইতো। তা আমার ফ্যামিলিগত বিস্তারিত যখন জানলো, তখন ওর সাথে আমার কথা হইলে মাঝে মাঝে ওর সমস্যায় পড়লে আমার থেকে টাকা নিত, আমি সমস্যায় পড়লে ওর থেকে নিতাম। এরকম একটা বন্ধুত্ব সুলভ রিলেশন ছিল। তো এক পর্যায়ে কথা বলতে বলতে দুজনের মধ্যে আবার একটা ভাব সৃষ্টি হয়। তা আমি বলি যে এভাবে না থাকে আমরা দুজনে বিয়ে করলে হয় না? কয় কথাটা খারাপ বলছ না, কথাটা ভালোই বলছিস, বিয়ে করলে মনে হয় আমরা এখন চাকরি বাকরি করি, আমাদেরকে মেনে নিবি, করে ফেলবো। তো এই কথাই থাকে, আমি আর এর সাথে তেমন একটা বাড়াবাড়ি করি না। হয়তো বা দেখা গেছে 15 দিন পর একদিন কথা হয়, 10 দিন পর একদিন কথা হয়, এরকম। তো এই দিক দিয়ে আমি চাকরি বাকরি করতে মোটামুটি পরিবারটা গুছাই ফেলছি, একটু স্বস্তির দিকে আসছে, মোটামুটি ভালোই চলছে। চলার পর এখন ওই সময় আমার ছোট ভাই ফর্ম ফিল আপের টাকা পাঠাবো এসএসসি। তো আমি আবার আমি এখনো বেতন পাই নাই, আমার এই বন্ধুর কাছে কল করছি, আমি তুমি আমার কিছু টাকা দাও, আমার ভাইয়ের ফর্ম ফিল আপ, তো ওই জন্য একটু আমার তাড়াতাড়ি জরুরি করে বাড়ি যেতে হবে, আমার আব্বা অপেক্ষা করতেছে। তো ও কি করছে, আমার সাথে কথা বলে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, তবে অন্য একটা নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। ও কথাটা বলে আমার মোবাইলটা অফ করে দিছে। যখন ওই যে টাকা পাঠাইবে বলছে, এখন আমি আর ওরে পাই না। ওর টাকা 3000 টাকা দিছে ওর বন্ধুর কাছে। উনি কি করছে, আমাকে ফোন করে বলছে যে আপনি টাকা চাইছিলেন, টাকাটা আমার কাছে দিয়ে দিছে, আপনি এসি পরিবহনে যান, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি। তো বলে যে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আমি তখন এসি পরিবহনে গেছি, যাওয়ার পর উনি আমাকে টাকাটা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওনার নাম্বারটা আমি মানে সেভ করে রাখছি, যে ওই পর্যন্ত শেষ, আমার আর মনে নাই। যখন তখন আমি ফর্ম ফিল আপ শেষ করে আমি আবার আমার চাকরির জায়গায় চলে গেছি। চলে যাওয়ার পর প্রায় মাসখানেক পর আমাকে আমার আব্বা কল করছে। কল করে বলতেছে যে আমি হচ্ছি বড়, আমার ছোট চাচার মেয়ে আমার থেকে ছোট, তো ওর বিয়ের কথাবার্তা চলছে যখন, তখন আমার আব্বা এখানে একটা ব্যাগরা দিচ্ছে যে আমার মেয়ের বিয়ে হয় না এখন তোমার মেয়ের বিয়ে দিলে মানুষ খারাপ বলবে। তা আমি বলছি যে ওরা যখন ভালো সম্বন্ধ পাইছে, বিয়ে দিয়ে দেখ, সমস্যা নাই, আমার বিয়ে আমি নিজে করে নেব, চাকরি যেহেতু করি এরকম পাবোই অনেক কিছু, তা তোমাদের বাড়িতে আমার থাকতে হবে এমন কোনো কথা না। তা আমার বলতেছে যে তাহলে কিছু টাকা লাগবে। তা আমি বলছি কত টাকা লাগবে? কয় 1020 টাকা হইলে আমি এদিক দিয়ে একটা সমস্যার সমাধান করবো আর কি। আমি ওই দিন সন্ধ্যার মধ্যে আমি তখন বেতন ধরছি আমার 8900 টাকা, আর এদিক দিয়ে সবকিছু মিলাই 10-12 হাজার টাকা পাইতাম। তো আমার ওখানে আবার থাকতে থাকতে বন্ধু বান্ধব হয়ে গেছে, ওদের থেকে আমি কিছু টাকা সংগ্রহ করছি, করার পর আমি 20,000 টাকা মিলাই বাড়ি আসছি। তো বাড়িতে আসি দেখি বিয়ের সব আয়োজন শেষ করে, বিয়ের রাত্রে যখন আসলাম বিয়ে হয়ে গেল, চলে গেল, খাওয়া দাওয়া শেষ, আমিও ভাত টাত খাইছি। খাওয়ার পর ওই ডেকোরেশন যেগুলো আছে, পরযাত্রী যেখানে বসছিল ওইখানে বসে বসে মোবাইল টিপতেছি। তো টিপতে ওর নাম্বারটা চলে আসছে, আর আমার তো মনে নাই। আমি কইছি যে এটা কার নাম্বার, দেখি তো একবার ট্রাই করি। আমি কি করছি, মিস কল মারছি। মিস কল মারার সাথে সাথে আমার কাছে ব্যাক করছে।
বের করার পর বলছে যে আমি বলছি ভাই আপনি কি কয় কেন আপনি আমাকে চিনেন না, আপনার নাম তো আমার কাছে সেভ করা আছে, আপনি মায়া বলছেন না? আমি কি হ্যাঁ মায়া বলছি। আমি কো আচ্ছা আচ্ছা, কয় আপনি কথাটা শুনলে মন খারাপ করবেন না তো? আমি জানি ওর সাথে আপনার রিলেশন, আপনাদের দুজনের মানে বিয়ে হবে, কথাটা বলতেছি আপনি আবার মন খারাপ করেন না। আমি সাথে ওর সাথে এমন কোনো কিছু না যে ওকে আমার পেতেই হবে, বললে কোনো সমস্যা নাই বলেন। তখন উনি বলছে যে ও বিয়ে করে ফেলছে, এই জন্য মোবাইল বন্ধ। তো এটা আমাকে বললে কি সমস্যা ছিল, আমি বন্ধু হিসেবে তো জানতেই পারি মানুষের ওর সাথে প্রেম করছি বা সম্পর্ক করছি বিদে বিয়ে করতে হবে এমন কোনো কথা না। ও বিয়ে করবে আমি বিয়ে করব। তখন উনি আমাকে বলতেছে যে আমি কথা যদি আপনি ইয়ে না করেন আমি একটা কথা বলবো আপনাকে। তা আপনি কি বলবেন আমাকে? তো বলছে আমি পরে বলবো। ফোনটা কাটছে। তো এটা মনের ভিতরে রাখছে, রাখার পর ও কি করছে আমার সাথে প্রায় 6 মাস এমনি কথা বলছে। কথা বলার পর উনি আমাকে বলছে যে আমি আসলে আপনাদের এদিকে আসবো। যখন বলছে তখন আচ্ছা ঠিক আছে আসলে দেখা করবো, সমস্যা নেই। তো অনেক কি করছে ওর সাথেই ওই বেড়াইতে গেছে আমাদের এলাকায়। বেড়াইতে যায় যখন ও আমাকে সামনাসামনি ফেস ফেস দেখছে, মানে দেখে ও আমাকে পছন্দ করে ফেলছে। আচ্ছা। আর আমিও যখন ওকে দেখছি দেখার পর আমারও পছন্দ হয়ে গেছে, যে আমি যার সাথে রিলেশন করলাম তার থেকেও সে সুন্দর এবং অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট। এটা এই বিয়েটা যদি করি আমার ফ্যামিলি অবশ্যই মেনে নিবে। 6-7 মাস কথা বলার পর এতে কি করছে নিজে আগ্রহ করে আরেকবার চলে গেছে। তো ওনার সাথে আমার কথা হইলো, আমি মনে করছি দুষ্টামি করতেছে মনে হয়। তা আমি ওই দুষ্টামিমূলক এইভাবে কথাগুলো বলে ফেলছি যে আচ্ছা ঠিক আছে আসেন। তো ওকে তো দেখছি একবার, দেখার পর পরের বার যখন গেলাম উনি আমাকে বলছে যে আমি আমার মামাকে সাথে করে নিয়ে আসছি আর আপনি আসেন। টার্মিনালে উঠে ওরা হোটেলে উঠছে, হোটেলে উঠার পর আমাকে কল করছে। তখন আমার তো এই দিক দিয়ে ছুটি নিয়ে নেই, ছুটি নিতে তো আমার একটু সময় লাগবে। তো আমি সকালবেলা যাইয়া ফিল্ডের সব কাজ গোছগাছ করে রাখি, অফিসে আসছি। অফিসে আসি ম্যানেজারে বলছি স্যার আমি বিকালের দিকে অফিসে আসবো না, আমার একটু কাজ আছে, আমার একটু ছুটি দেন। তো কি কাজ করলো ওখানে আবার আমার সহপাঠী আরেকজন বুঝাই দিয়ে বলছে যে আজকে যাবে না, আপনারা একটু ম্যানেজ করে নিয়ে। করার পর ওই দিন বৃহস্পতিবার ছিল, আমি বিকালে দুপুরের দিকে রওনা হয়েছি। রওনা হয়ে ওর সাথে দেখা হলো আমার 2টা বাজে। 2টা বাজে যখন দেখা হলো তখন ও বলে যে রিক্সায় উঠো। তো ওর সাথে আমি রিক্সায় উঠলাম, মানে ওর মামা আছে হোটেলের ভিতরে। আমি এখন সংকোচ করতেছি একটা ছেলের সাথে হোটেলের ভিতরে যাবো কি যাবো না, বা একটা ভয়ের বিষয় আছে। তা আমি বলতেছি আমি হোটেলের ভিতরে যাব না, আপনি এখান থেকে যা করান মানে কিভাবে করবেন সেটা আপনি বলেন। তো কি করছে মানে টাকা কিন্তু মনে হয় 20,000-এর মতো নিয়ে গেছে। মানে আপনি আগে থেকেই জানতেন যে আপনারা বিয়ে করতে যাচ্ছেন বা এরকম কিছু একটা? সামথিং বলা ছিল। আপনার ফ্যামিলিকে আপনি জানাননি কেন? না আমি জানাইনি। জানাননি কেন? জানা নেই বলতে আমার ফ্যামিলি এত দূরের ছেলের সাথে বিয়ে দেবে না। আচ্ছা। বিয়ে দেবে না বলতে যদি আমি ঢাকায় ছেলে বিয়ে করি তাহলে এখানে যদি আমাকে ফেলে চলে যায় পরে ওকে আমরা কোথায় খুঁজে পাবো? এমনি আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এগুলো চাই না। এখন এদিক থেকে আমার পছন্দ হয়ে গেছে, এটা আমি মানে করবোই তো করবো, যে কি জীবনের ডিসিশন কি হয়। পরে ওই কি করলো আমাকে ওখান থেকে রেখে মানে আগে মার্কেটে ঢুকাইছে। মার্কেটে ঢোকার পর বিয়ের যেগুলো কেনাকাটা সবগুলো করছে, নাক ফুল থেকে শুরু করে কাপড় চোপড় পাঞ্জাবি সবকিছু মিলাই করে ফেলছে। ওঠার পর ওরা আর একটা রুম নিয়ে ফেলছে, মানে আমার জন্য আর কি। ওরা 2জন এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো। তো আমি আমার রুমে আছি, ওরা ওনাদের রুমে আছে। থাকার পর ওখানে ওই হোটেলের মালিকের সাথে কথা শেয়ার করছে। শেয়ার করার পর বলছে যে আচ্ছা ঠিক আছে আমি বিয়েটা আমরাই করাবো, আমরা মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ তো একজন আসি। তো ওখানে কাজী টাজি আনে, ওখানে কিন্তু বিয়েটা হয়ে গেছে। আপনার ফ্যামিলি জানতো না? না, ফ্যামিলি জানতো না। বিয়েটা যখন হয়ে গেল ওই দিন বিয়ে শেষ করার পর প্রায় রাত্রে 9:30 বাজছে। 9:30 বাজছে। তা আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো না, আমার তো যাইতে হবে। তো বলতেছে না চলে গেলে কেমন হয়, এটা খারাপ দেখা যায় না, থাকো আজকে, কালকে শুক্রবার বন্ধ আছে, শুক্রবার বিকালে যাবো, শনিবার অফিস করবা। আমি ওখানে থাকলাম। থাকার পর শুক্রবার বিকালবেলা ওর মতো চলে আসছে, আমি আমার মতো চলে গেছি। চলে যাওয়ার পর আবার কন্টিনিউ তো ফোনে যোগাযোগ হয়। তো যোগাযোগ করতে 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 এটা আমার বাড়িতে জেনে গেছে যে আমি বিয়ে করে ফেলছি। জেনে গেছে যখন তখন আমার বাড়িতে কিছুতেই না দিবে না, মানতেছে না। এখন যদি আমাকে অন্য কোথাও বিয়ে করে দেয়, এখন ওর সাথে বিয়ে করছি, যা করার তো সবকিছু করে ফেলছে, এখন আমি আর একটা ছেলের কাছে যাব না। এখন আমার কপালে যা হবে হবে। এখন তোমাদের সংসার আমি বোঝাই দিছি, এখন তোমরা ভালোভাবে মেনটেন করে চলো, আমি এভাবে বলছি। বলার পর আমি ফ্যামিলিকে বলেছেন যে তোমাদের ফ্যামিলিকে বলেছি যে আমি আমার যতটুকু করার ছিল আমি অতটুকু করে গোছাই দিছি, এখন তোমরা তোমাদের মতো মেনটেন করে চলো।
না আমার পক্ষে সম্ভব না, আমি ওর সাথে সংসার করব। হুম আমি এই কথা বলে আমি ওখান থেকে চাকরি বাকরি ছেড়ে ওর সাথে চলে আসছি। হুম চলে আসলাম ঢাকা আসার পর এখানে আমাকে রাখলো, রাখার পর ওদের বাড়িতে রাখলো, এখানে থাকার পর আমার ওই বছরের মধ্যে আমি কনসেপ্ট করি। হুম কনসেপ্ট করার পর এখন আমি যে বাড়িতে যাব আসবো বা কোনো কিছু, ওই সময়ের মধ্যে আমার ডিগ্রিতে পরীক্ষা শুরু হলো। তখন আমি আবার ওই কনসেপ্ট অবস্থায়, আমার পেটে তখন বাচ্চা 7 মাস চলে, ওই অবস্থায় আমি ডিগ্রি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি আবার আমাদের বাড়িতে না গিয়ে আমার ফুপু বাড়ি থেকে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর ওখান থেকে আমি আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এই বাচ্চাটা হওয়া পর্যন্ত আমি ওদের সাথে ভালো ছিলাম, মানে ওরা আমার সাথে ভালো ব্যবহার করতো। বাচ্চাটা হয়ে যাওয়ার পর এই বাচ্চার বয়স যখন 1 বছর, তখন আমি আবার কনসেপ্ট করে ফেলার পর তখন আমি আবার কি করলাম, এদিক থেকে আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ হয়ে গেল যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর এগুলো ধরে রাখা লাভ কি, একটা মিউচুয়াল করে ফেলার পর ওরা তখন এদিকে আসছে, এদিক থেকে ওরাও ওদিকে গেছে, এখন একটা আসা যাওয়ার মধ্যে আছি। থাকার পর পরে যখন দ্বিতীয় বাচ্চাটা আমার কনসেপ্ট আসে, তখন আমি নাইউরি হিসেবে আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যখন চলে যাই তখন আমার মা আমাকে বলে যে এই বাচ্চাটা এখনো বড় হয় নাই, আবার আরেকটা বাচ্চা নিস, চল বাচ্চাটা নষ্ট করে ফেলে, বাচ্চাটা রাখবা না। তো আমিও ততটা ওই ইয়েটা বুঝতাম না তখন আমি কি করছি, আমার মার সাথে ওখানে গেছি, এটা নষ্ট করে ফেলবো। তখন ওখানে যাওয়ার পর ওখানে মহিলা গাইনি যে করতেছে, আরো অন্য মহিলারা আছে, দেখি তো চিৎকার করে চিল্লায়। তা আমি আবার কি করছি, এটা আমি ভয় পাওয়ার কারণে আমি ওনাকে ওখানে বসে রেখে ওখান থেকে নিজে বাড়িতে চলে আসছি। তো আমার মা আমাকে খুঁজে আরেকজনকে জিজ্ঞেস করছে, আমার মেয়েটারে দেখছেন, আপনার মেয়ে কবে রিক্সা নিয়ে বাড়ি চলে গেছে? তখন আমার মা বাড়ি ঘুরে এসে বলতেছে যে তুমি আমাকে রেখে চলে আসলে কেন? আমি তুমি যে কাজ করার জন্য আমাকে নিছো ওটা আমি করবো না, তুমি করো, যাই যাও। তো করার পর বলছে কয় এটাই সামলাইতে পারতেছিস না, আবার আর একটা নিছিস, এখন 2টা কেমনে সামলাবি? আমি কষ্ট করলে একবারে করবো, আর করবো না পরে। এভাবে করার পর আমি আর বাচ্চাটা নষ্ট করি নাই। টাকার পর হইলো তখন আমি ওই অবস্থা থেকে শুরু হইলো 8 মাস যখন চলে, তখন থেকে আমার উপর টর্চারিং এর একটা কিভাবে হয়েছে প্রভাব চলে আসলো বলতে আমার শাশুড়ি মানে কথায় কথায় খোঁটা মারে, আমি নিজে বিয়ে করছি, আমার এত সুন্দর ছেলে দেখে মন মানে নাই, চলে আসতো। আমি ঢাকা শহরে ছেলে বিয়ে করাইলে কত কিছু পাইতাম, কোনো কিছু পাই নাই। আজকে 2টা বাচ্চা হয়ে যাচ্ছে, তোর ফ্যামিলি থেকে কোনো কিছু দেয় নাই বা ওইরকম কিছু পাই না, একটা মানে আত্মীয়তার সম্মান বলতে কিছু আছে। আমি বলছি যে এত দূর থেকে তো এত কিছু করা সম্ভব না, আর আপনারা গেলে তো আমার মা বাবা ফেলাই দেয় না, আমাদের সাধ্য মতো যতটুকু করার দরকার আমরা অতটুকু করি, এইভাবে তো আপনি আমাকে এভাবে বলতে পারেন না। তো ওনার ছেলে হচ্ছে ও সহ 4 জন, আরো 3 ছেলে আছে, মেয়ে আছে, 1 মেয়ে বিয়ে হয়েছে। তো ওই পরিবারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতো, রুটি বানা থেকে শুরু করে সকালবেলা প্রতিদিন 1 গাদা রুটি বানাইতে হয়, ভাজি করতে হয়, চা আছে, সবকিছু মিলে করা লাগে। এখন আমি যে একটা প্রেগনেন্ট অসুস্থ মানুষ, আমি যে খাবো বা স্বামী হিসেবে যে আমার খোঁজ খবর নিবে বা কিছু করবে এরকম কোনো কিছু না। তখন আমি ফোন করলেও শুধু ওর মার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে না। তো এরকম একটা পর্যায়ের ভিতরে চলে যাওয়ার পর এরকম সহ্য করে থাকতে পরে ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয়ে যাওয়ার পর আবার মানে কষ্ট যেটা দিছে এর থেকে আরো বেশি টর্চারিং শুরু হয়েছে। টর্চারিং যখন শুরু হয়েছে তখন আমি কিন্তু এখন তো এই অবস্থায় তো আমি আমার বাবার সংসারে ফিরে যেতে পারবো না। এখন যদি যাই তখন ওরা আমাকে আগেই বলছে যে আমরা এগুলো চিন্তা ভাবনা করে কথা বলছিলাম, এখন আমরা এগুলো মানবো না, আমি শেয়ারও করতে পারতেছি না। তখন বাচ্চাটার বয়স 1 বছর 6 মাস এরকম হয়েছে, ও একটু করে হাঁটা অবস্থায় আমি কি করছি, যে টাকা পাবো, যে টাকা নাই, ওই টাকাটুকু পাঠায় সব ওদের কাছে। তখন আমার অসহ্য হয়ে গেছে তখন আমি কোন রকম 500 টাকা জোগাড় করছি। জোগাড় করার পর ওই 500 টাকা নিয়ে আমি কি করছি, বাচ্চা 2টা নিয়ে সায়দাবাদ টিকিট কেটে গাড়িতে ওইটা চলে গেছে। বের হয়ে তখন ওর মা ওকে ফোন দিয়ে বলছে যে তোর বউ বাড়ি থেকে বের হয়েছে তো হয়েছে, এই বাড়িতে আমি আর ঢুকাবো না। আমার কাছে মোবাইল নেই যখন, তখন ও কোন অফিসে চাকরি করে ওইটা আমি জানি। অফিসে চলে গেছি, অফিসে চলে যাওয়ার পর অফিসে ওরা আমি পাইছি, ও আমার দেখে মানে মুখ এমন ভাবে কালো করছে যেন আমি ওর শত্রু গেছি ওখানে। তারপরে সবকিছু মেনে নিয়ে ওই অফিসে থাকার পর ওই দিনে তো ব্যাচেলার থাকতো, যে বাসায় ব্যাচেলার থাকতো ওই বাসায় তো নেওয়া সম্ভব না, কারণ অফিসের রুমের ভিতরে বসায় রেখে ঘন্টা 2 মধ্যে বাসা খুঁজে নিছে। বাসা খুঁজে নেওয়ার পর 1000 টাকা একটা রুম ভাড়া নিছে, ওই রুমের ভিতরে আমাদেরকে আপাতত উঠাইছে। উঠানোর পর 1 মাস থাকলাম, 2 মাস, 3 মাসের মাস বলতেছে যে আমার একলা সংসার চালানো সম্ভব না,
আমি কি আমার ভাই বোনদের টানবো নাকি এখানে আমি আলাদা করে সংসার টানবো, এটা সম্ভব না। তখন আমি বললাম যে আমি তো পড়ালেখা জানি, আমি তো একবারে অজ্ঞ না যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি বাচ্চা কাচ্চা কারো কাছে রাখি, আমি চাকরি করবো। তো এরকম যখন একটা কথা বললাম তখন ও রাজি হইলো। রাজি হওয়াতে পরে আমাকে কি করলো, ও যে এলাকায় কাজ করে ওই এলাকার কিছু সদস্য আছে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের সাথে পরিচয় পর্ব করে ও, আমি যে ওর ওয়াইফ, ওই পরিচয়টা গোপন রাখার পর ওনার সাথে পরিচয় করে দিয়ে আমাকে একটা জবের ব্যবস্থা করলো। করার পর এখন পড়ালেখা করছি, এতগুলা পড়ালেখা করার পর আমি গার্মেন্টসের ভিতরে যখন আমি পরিবেশটা সম্পর্কে বুঝলাম ওই দিনে ইন্টারভিউ দিতে যাইয়া, এখন আমি বলছি যে আমি এই সমস্ত চাকরিগুলো করব, এটা আমার পক্ষে সম্ভব না, আমি মেনে নিতে পারবো না এটা। তো যিনি সুপারভাইজার আমার, তিনি অনেক ভালো, উনি আমাকে গেট থেকে নিচে নেওয়ার পর ফ্লোরে নিচে নিয়ে আমাকে, আমি তো ওই সেক্টরে একবারে নতুন, কিছু জানি না, উনি আমাকে সব কিছু জানাই দিছে, শিখাই দিছে। তো